আমরা বাড়ি বাড়ি একই ধরনের ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হয়ে ওঠে, এই আমরা সিস্টেম চাই না। এটার আমূল রূপান্তর পরিবর্তন করতে চাই। তো সেই জায়গা থেকে আসলে আমরা এক ধরনের নির্বাচনমুখী দ্রুত নির্বাচনের কথা বলে আসলে আমরা একই ধরনের রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ব্যবস্থার দিকেই আসলে আমরা সকল রাজনৈতিক দলগুলো মিলেই সমর্থন দিচ্ছি কিনা। আমরা বিপ্লবী অভিপ্রায় বলতে যে পরিবর্তনের যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল সেটি আস্তে আস্তে একটু ধামা চাপা পড়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। ফলে কি হলো আসলে এই বিপ্লব বা এই প্রাণনাশ বা এই আত্মদানের মধ্য দিয়ে আসলে আমরা কি পেলাম, এই প্রশ্নটি অনেকে করবার চেষ্টা করছে। আপনার কাছে আমি মনে করি যে হতাশ হবার তো কিছু নেই। আর আমরা রক্ত দিয়েছি, অনেক ভাই আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, সকল কিছুর উপর দাঁড়িয়ে আছে এই সরকার। এখন একেবারে হতাশ হয়ে ভেঙে পড়লে তো হবে না। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে অন্তত তো রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানগুলো, জাতীয় যে প্রতিষ্ঠান, যেমন ব্যাংকিং সেক্টর একদম ধসে গিয়েছিল, একদম তলানিতে পৌঁছে গিয়েছিল, সেই জায়গায় অন্তত 16 বছরে যে প্রবণতা হয়েছে ব্যাংক খাত নিয়ে, সেই জায়গা থেকে তো রেহাই পেয়েছে। হ্যাঁ, আমাদের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হচ্ছে না, কিন্তু কিছু কিছু উদ্যোগকে অবশ্যই স্বাগত জানানো প্রয়োজন। যেমন ধরুন, আমি বলেছিলাম যে প্রথমত হচ্ছে গণহত্যার বিচার, দ্বিতীয় বিষয় হচ্ছে সংস্কার, আর তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন। যারা নির্বাচনের কথা বলছেন তাদের কথাকে একদম উড়িয়ে দেওয়া ঠিক হবে না, কারণ নির্বাচন তো হতেই হবে। নির্বাচন এর মধ্য দিয়েই রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এটা মানুষের প্রত্যাশা। নির্বাচনের বাংলাদেশের নির্বাচন তো হয়েছে, কিন্তু আমরা নির্বাচনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার পরিপূরক সরকার রাষ্ট্র ব্যবস্থা আমরা তো পাইনি। না, নির্বাচন অনেক হয়েছে, সেই নির্বাচনগুলো তো অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য হয়নি। বাংলাদেশে যদি মোটা দাগে যদি বলা হয় যে বাংলাদেশের জন্য একটা প্রধানতম সমস্যা কি, একটা সমস্যাই হচ্ছে নির্বাচনী কাঠামোটা ঠিক না হওয়া। যদি প্রতি 5 বছর পর পর এই নির্বাচন নিয়ে যুদ্ধটি না করতে হতো বা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবার এই যে অপচেষ্টা সেটি না হতো, তাহলে তো অন্তত বাংলাদেশ 5 বছর পর পর একটা নির্বাচিত সরকার পেত। ওই 5 বছরে ওই সরকার নানা অপকর্ম করত, এরপর জনগণ আরেকটি সরকার আনতো। এই অধিকারটুকু তো কেড়ে নেওয়া হয়েছে। একটা অধিকার প্রতিষ্ঠা করে দেন বাংলাদেশের মানুষের জন্য, যে নির্বাচনটা হবে, নির্বাচনী কাঠামোটা ঠিক থাকবে, একদম শতভাগ স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। এটা করে দেন, দেখবেন যে এটা করে দিলেও মানুষের অনেক আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এখন দেখুন, 90 যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে আমরা কি 91 নির্বাচন হলো, এরপরে 2000 হলো, এরপরে 2008 হলো। যদিও 2008 নিয়ে বিতর্ক আছে, কিন্তু অন্তত দুটি নির্বাচন তো আমরা ভালো পেয়েছিলাম 90 গণ অভ্যুত্থানের কারণে। একবার বিএনপি ক্ষমতায় এলো, আরেকবার আওয়ামী লীগ এলো। অতটুকুও যদি ঠিক থাকতো, তাহলে তো এই যে আজকে 16 বছর ধরে ফ্যাসিবাদের কবলে আমাদেরকে পড়তে হতো না। এখন এই কাঠামোটা যদি এই সরকার ঠিক করতে পারে যে এমন একটা শক্তিশালী নির্বাচন কমিশন হবে, যে কমিশন মানুষের ভোটের অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করবে। আমরা ভারতের দিকে যদি তাকাই, ভারতে বিজেপি, কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে প্রচন্ড রেষারেষি আছে, ভারতেও নির্বাচন নিয়ে সংঘাত হচ্ছে, কিন্তু ভারতের নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের মতো নয়। বাংলাদেশের মতো এইরকম ফ্যাসিবাদী আঁকড়ে ধরে রাখা এবং একদম স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ভারতে তো তৈরি হয়নি। তাহলে ভারতে কেন তৈরি হয়নি? যে এখনো আমি শতভাগ বলবো না, এখনো তো কমপক্ষে 70% নির্বাচনী ব্যবস্থাটা ঠিক আছে। আমাদের যদি সেটাও হয়, তাও তো কম পাওয়া হবে না। কিন্তু আমরা আরো অনেক পেতে চাই। সংস্কারগুলোর প্রস্তাবনা উত্থাপন করুক সংস্কার কমিশনগুলো, দেখা যাক এর মধ্য দিয়ে কি হয়। কিন্তু আমরা যে সময়টা পেরিয়ে এসেছি, সেটা তো একদম দুঃসহ সময় ছিল। একজন মানুষ কথাই বলতে পারতো না। ধরুন, আমরা যারা কথা বলি গণমাধ্যমে, বা আমরা যারা বেসরকারি মানুষ, তারা একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতাম। আমি একটা লাইভে অংশগ্রহণ করার পরে রাতে ঘুম হতো না, যে এই কথাটা আসলে ঠিক বলিনি, হয়তো সরকারের বিপক্ষে গেলে আমার আবার দরজায় ঠক ঠক শব্দ হবে, রাতে আমাকে ধরে নিয়ে যায় কিনা। এখন তো অন্তত সবাই অন্তত মানে আওয়ামী লীগেরও যারা আছেন তারাও কথা বলে ঘুমাতে পারেন। কারণ যে মেয়েটি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে, যে মেয়েটি, আপনারা জানেন যে সেই ইউএনও না, সম্ভবত তিনি এসিলেন, সিনিয়র সহকারী সচিব কথা বলেছেন, তার তো জামিন হয়ে গেছে, তার জামিন হয়েছে এবং তিনি আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। এইরকম জামিন কি হতো যদি গত 16 বছরে সেই ফ্যাসিবাদের মূল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেন?
তাহলে আপনি জামিন পেয়ে আলো বাতাসে ঘুরে থাকতে পেতেন। আপনার এখন তো ছকছক করছে না দরজায়, আপনি সরকারের বিরুদ্ধে তুলোধুনো করে দিচ্ছেন, কিন্তু রাতে অন্তত শান্তিতে ঘুমোতে পারবেন। এটা এখনো বজায় আছে। জি মানিক ভাই, আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিরা কিন্তু বলতেন যে তারা বাক স্বাধীনতা দিয়েছেন এবং সেই বাক স্বাধীনতা গণমাধ্যমগুলো ব্যবহার করছে, তারা কিন্তু এই কথা বলতো। এখনো কিন্তু সেলফ সেন্সরের কিছু কথাবার্তা আমরা শুনছি। সম্পাদক যে পরিষদ তারাও কিন্তু একভাবে তারা বিবৃতি দিয়েছে যে তারাও খুব বেশি যে স্বাধীনভাবে মানে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা গেছে এটা তারা মনে করছে না। মানে এটি নিয়ে আসলে একটু বিতর্ক আছে যে সকলেই এখন সরকারকে সমর্থন করছেন, সরকারের পক্ষে কথা বলছেন, কিন্তু তার বিরোধিতা বা মানে বিরোধী মতের কথাগুলো সেভাবে আসছে না বলে অনেক কেউ বলবার চেষ্টা করছেন। যাক, আপনার ভিন্ন মত থাকতে পারে। আপনি কেউ ভেতর থেকে ভয় পেতে পারেন। এখন এখানে বিষয় হয়েছে কি যে ভয় পাওয়ার কারণ আছে। বিগত সময়ে তার ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ থাকে তাহলে এখন এসে তিনি অনেক কথাই বলতে চাইবেন না, তিনি এখন এই সরকারের আনুকূল্য চাইবেন, ঠিক না? বিগত সময়ে যদি তিনি আনুকূল্য পেয়ে আসেন বা ওই ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করে আসেন তাহলে এখন তিনি ভয়ে থাকবেন, এটা স্বাভাবিক। তার বারবারই মনে হবে যে আমি কথা বলতে গেলেই, সত্য কথাটা বললেই তো আমার বিগত অতীত ইতিহাসটা টেনে ধরা হবে, আমি ওই সময় কি দালালি বৃত্তি করেছিলাম। এখন এইরকম যদি মনোভঙ্গি থাকে তাহলে আমার মনে হয় যে আগে নিজের সাহসটা প্রকাশ করা উচিত। সেলফ সেন্সরের কথা চিন্তা না করে সত্যি কথা, সত্য তথ্যটা আপনি যে প্রান্তেই থাকুক না কেন আপনি বলুন। আপনাকে যদি গুম করা হয় আপনি আওয়াজ তুলুন, আপনাকে যদি মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয় আপনি স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিন। অবশ্যই এটার কোনো না কোনো প্রতিকার আপনি পাবেন।